আজকের সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা মারাত্মক দৃশ্যপট বারবার মাথায় আসছিল। ভেবে দেখার মতো একটা বিষয়। যদি এমন কোনো সকাল আসে যেদিন পৃথিবীর শেষ কয়লার টুকরোটা পুড়ে ছাই হয়ে গেছে আর তেলের কূপগুলো থেকে এক ফোঁটাও পেট্রোলিয়াম উঠছে না, তখন কি হবে? আমাদের আধুনিক সভ্যতার চাকা, মানে ইন্টারনেট সার্ভার থেকে শুরু করে বিমানের ইঞ্জিন, সবকিছু কি মুহূর্তের মধ্যে থমকে যাবে? হ্যাঁ, আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাব, নাকি বিজ্ঞানের কাছে এর কোনো ম্যাজিক সমাধান আছে? এই নিয়েই আজকের আমাদের ডিপ ডাইভ। তো মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগতম। আর নয় বোরিং পড়াশোনা, আর নয় শুধু মুখস্থ করে নাম্বার তোলার চেষ্টা। একদম। এখানে আমরা টেকনোলজি ও এআই অ্যানিমেশন ব্যবহার করে এমনভাবে পড়াই যাতে কম সময়ে কনসেপ্ট ক্লিয়ার হয়, লং টার্ম মনে থাকে আর রিভিশন হয়ে যায় খুব সহজে। ঠিক, কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং প্রিমিয়াম কন্টেন্ট, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল নোটস, মাইন্ড ম্যাপ, একদম ওয়ান স্টপ সলিউশন, যার ডিসক্রিপশন বা পিন্ড কমেন্ট থেকে পেয়ে যাবে। আগামী দিনে আরও নতুন প্রজেক্ট আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল স্থিতিশীল উন্নয়ন আর পরিবেশের সুরক্ষার বিভিন্ন বিকল্প বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নেব। হ্যাঁ, এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা ইদানিং খুব শোনা যায়। এর মূল কথা হল ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে শক্তির ব্যবহার করা। মানে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ নিঃশেষ না করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না করে বর্তমানের চাহিদা মেটানো, তাই না? একদম ঠিক। সোর্সগুলো শক্তির উৎসকে মূলত দুটি ভাগে ভাগ করেছে: অনবীকরণযোগ্য, যেমন জীবাশ্ম জ্বালানি, আর পুনর্নবীকরণযোগ্য, যেমন ধরো সৌরশক্তি বা বায়ুশক্তি। হুম, এই পুনর্নবীকরণযোগ্য শক্তির কনসেপ্টটা স্টুডেন্টদের কাছে আরও ক্লিয়ার করা দরকার। ভাবো তো, বিষয়টা ঠিক একটা সেভিংস অ্যাকাউন্টের মতোই। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা বা পেট্রোলিয়াম হলো আমাদের অ্যাকাউন্টে থাকা মূল জমানো টাকা, যা খরচ করলে একদিন অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। টাকা সুদের মতো, তাই তো? একদম। এই সুদ আমরা প্রতিদিন পাচ্ছি, এবং এটা ফুরিয়ে যায় না। আমরা যদি শুধু এই সুদের উপর নির্ভর করে চলি, তাহলে মূলধনও অক্ষত থাকবে। দারুণ একটা অ্যানালজি। আর এই সুদের সবচেয়ে বড়, মানে সবচেয়ে অসীম উৎস হল আমাদের সূর্য। সোর্সগুলোতে সৌরশক্তি নিয়ে বেশ বিস্তারিত আলোচনা রয়েছে। হ্যাঁ, পৃথিবীর প্রায় সব শক্তির আদি উৎস তো এই সূর্যই। এই দূষণমুক্ত শক্তিকে কাজে লাগানোর অন্যতম সহজ একটা পদ্ধতি হল সোলার কুকার। হুম সোলার কুকারের নামটা শুনলে মনে হয় রোদে ফেলে রেখে রান্না করার কোনো জাদুকরি বাক্স, কিন্তু এর বিজ্ঞানটা আসলে লুকিয়ে আছে রঙের মধ্যে। ঠিক, সোলার কুকারের ভেতরের তলটা সম্পূর্ণ কালো রঙের করা হয়, কারণ তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী কালো বর্ণ তাপের সবচেয়ে ভালো শোষক। হ্যাঁ, আর এর সবচেয়ে আকর্ষণীয় অংশটা হলো এর ওপরের কাঁচের ঢাকনা। এই ঢাকনাটা পুরো সিস্টেমের আসল হিরো। খেয়াল করো, এই কাঁচের ঢাকনাটা কিভাবে কাজ করে। এটা একদম পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন হাউস এফেক্টের মতোই তাপটাকে ভেতরে আটকে ফেলে। তো হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, আর সেই তাপ বাইরে বেরোতে পারে না। ফলে বাক্সের ভেতরে তাপমাত্রা হু হু করে বেড়ে গিয়ে দিব্যি রান্না হয়ে যায়। তবে সোলার কুকার তো সরাসরি তাপশক্তি ব্যবহার করে। সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করার প্রযুক্তিটি আরও বেশি যুগান্তকারী। হ্যাঁ, ফটোভোল্টাইক কোষ বা সৌর কোষের কথা বলছো তো? এটা তো সিলিকন দিয়ে তৈরি এক ধরনের অর্ধপরিবাহী। ঠিক, কিন্তু এক টুকরো সিলিকনকে রোদে ফেলে রাখলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? এর পেছনে রয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। উম, মানে সূর্যের আলো যে অসংখ্য ক্ষুদ্র শক্তির প্যাকেট বা ফোটন দিয়ে তৈরি, সেই ফোটন কণাগুলো সিলিকনের উপর এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর ফোটনের ধাক্কায় সিলিকন পরমাণুর ইলেকট্রনগুলো নিজেদের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে আসে। ইলেকট্রনের এই প্রবাহই হল বিদ্যুৎ। ও আচ্ছা, মানে কোনো চলনশীল যন্ত্রপাতি ছাড়াই বিদ্যুৎ তৈরি হচ্ছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ, ট্রাফিক সিগন্যাল বা ক্যালকুলেটরে এই সোলার প্যানেলগুলো খুব ব্যবহৃত হয়। একদম, কিন্তু একটা বাস্তব সমস্যাও আছে। সূর্য তো আর ২৪ ঘন্টা আলো দেয় না। তখন আমাদের শক্তির যোগান কোথা থেকে আসবে? হুম, সেই কারণে আমাদের শক্তির অন্যান্য বিকল্পের দিকে নজর দিতে হবে। যেমন ধরো বায়ুর প্রবাহ বা সমুদ্রের জোয়ার ভাটা, এগুলো তো অবিরাম প্রক্রিয়া। ঠিক বলেছ।
প্রবাহিত বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকল বা উইন্ডমিল চালানোর বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বায়ুকলের টারবাইনের কার্যপ্রণালীটা বেশ আকর্ষণীয়। বাতাসের ধাক্কায় ব্লেডগুলো ঘোরে, ফলে বায়ুর গতিশক্তি প্রথমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তারপর টারবাইনের ভেতরে থাকা জেনারেটর সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে পরিণত করে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে পরীক্ষার জন্য। হ্যাঁ, ভারতে কোথায় কোথায় উইন্ড এনার্জি ফার্ম আছে সেটা স্টুডেন্টদের মনে রাখতে হবে, যেমন গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন। একদম। আর ওড়িশার পুরী এবং আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপেও উইন্ড ফার্ম রয়েছে। সমুদ্র উপকূলে বাতাস বাধাহীনভাবে বয় বলে এই জায়গাগুলো আদর্শা। প্রকৃতির গতিশক্তিকে কাজে লাগানোর আরেকটা বড় ক্ষেত্র হল সমুদ্রের জোয়ার ভাটা। যখন জোয়ার আসে তখন উপকূলে বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়। আর ভাটার সময় সেই আটকে থাকা বিপুল পরিমাণ জল তীব্র বেগে ছেড়ে দেওয়া হয়। এই প্রবল জলস্রোত সরাসরি টারবাইনের ব্লেডকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু বায়ু বা জল এরা কেউই তো ধ্রুবক নয়, বাতাস থেমে যেতে পারে। আমাদের কি এমন কোনো উৎস নেই যা ২৪ ঘন্টা এক নাগাড়ে শক্তি যোগাতে পারে? এই কারণেই আমাদের মাটির নিচের এক বিপুল শক্তির ভাণ্ডারের দিকে তাকাতে হবে, যাকে ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি বলে। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র তো একটা বিশাল অগ্নিকুণ্ড। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় উষ্ণতা ততই বাড়তে থাকে। একদম। বিশেষ করে আগ্নেয়গিরি অঞ্চলে প্রতি কিলোমিটার গভীরতায় তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। হুম, এই তাপকে কাজে লাগানোর প্রযুক্তিটা বেশ অবাক করার মতো। মাটির প্রায় ৩ কিলোমিটার গভীরে দুটো সমকেন্দ্রিক নল ঢুকিয়ে দেওয়া হয়, তাই না? ঠিক, মানে একটা মোটা নলের ভেতরে আরেকটা সরু নল। বাইরের মোটা নলটা দিয়ে সাধারণ তাপমাত্রার ঠান্ডা জল প্রবল চাপে নিচে পাঠানো হয়। আর পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে সেই জল মুহূর্তের মধ্যে বাষ্প বা স্টিমে পরিণত হয়ে ভেতরের সরু নল দিয়ে তীব্র বেগে ওপরে বেরিয়ে আসে। হ্যাঁ, আর সেই স্টিমের ধাক্কায় জেনারেটরের টারবাইন ঘোরানো হয়। এখানে আসল মজাটা, এই পদ্ধতিতে পরিবেশ দূষণ একেবারেই হয় না। মানে পৃথিবী নিজেই একটা বিশাল প্রাকৃতিক বয়লার হিসেবে কাজ করছে। সত্যিই অসাধারণ একটা প্রযুক্তি। মাটির নিচের শক্তির পর এবার আমরা জীবজগতের দিকে যাই। উদ্ভিদ আর প্রাণীজ বর্জ্য থেকে যে শক্তি পাওয়া যায়, যাকে বায়োমাস শক্তি বলি। বায়োমাস মানে তো কৃষিজাত বর্জ্য, গোবর, কচুরিপানা বা মৃত প্রাণীর দেহাবশেষ, এগুলো থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। একদম। আর এই গ্যাস তৈরির প্রক্রিয়াটা হয় একটা বায়োনিরুদ্ধ প্রকোষ্ঠ বা ডাইজেস্টারে, যেখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাজ করে। হ্যাঁ, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো বায়ুর অনুপস্থিতিতে বর্জ্যকে বিয়োজিত করে বায়োগ্যাস তৈরি করে। ঠিক। আর স্টুডেন্টদের মনে রাখতে হবে, এই বায়োগ্যাসের মূল উপাদান হল মিথেন গ্যাস, যা প্রায় ৬০ থেকে ৮০% থাকে। সাথে ১৫ থেকে ৪০% কার্বন ডাই অক্সাইড থাকে। কিন্তু গ্যাস তৈরি হওয়ার পর ডাইজেস্টারের ভেতরে যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেটার কি হয়? সেটা তো দূষণ ছড়াতে পারে। না না, মোটেও না। এই নিষ্ক্রিয় অবশিষ্টাংশ নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ অত্যন্ত উন্নত মানের সার হিসেবে কৃষিকাজে ব্যবহৃত হয়। মানে একদম শূন্য অপচয়। দারুণ ব্যাপার। এর পাশাপাশি আবর্জনা পুড়িয়ে সরাসরি স্টিম তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের কথাও সোর্সগুলোতে আছে। আর বায়োফুয়েলের কনসেপ্টটাও খুব রোমাঞ্চকর। হ্যাঁ, বায়োইথানল এবং বায়োডিজেল। আখ বা ভুট্টা থেকে বায়োইথানল তৈরি করে পেট্রোলের সাথে মেশানো হয়। আর জ্যাট্রোফা গাছের বীজ থেকে ট্রান্স এস্টাইরিফিকেশন পদ্ধতিতে বায়োডিজেল তৈরি হয়। নামটা বেশ খটমট। ট্রান্স এস্টেরিফিকেশন। এই পদ্ধতিতে উদ্ভিজ্জ তেলের বড় অণুগুলোকে ভেঙে ছোট এবং পাতলা এস্টার অণুতে পরিণত করা হয়, যাতে ইঞ্জিনে সহজে ব্যবহার করা যায়। একদম ঠিক। এতক্ষণ তো আমরা বেশ পরিবেশবান্ধব বিকল্প শক্তির কথা বললাম, কিন্তু সোর্সগুলো মিথেন গ্যাসের আরও দুটো জীবাশ্ম উৎসের কথা বলেছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটি হল কোলবেড মিথেন বা সিভিএম। কয়লা খনির কয়লার স্তরে প্রচুর মিথেন গ্যাস সঞ্চিত থাকে। ঠিক বলেছ। আর এই মিথেন গ্যাস সংগ্রহের জন্য স্টিলের পাইপ দিয়ে কয়লার স্তরে জমে থাকা জল পাম্প করে বের করে আনা হয়। জল বেরিয়ে গেলেই তো ভেতরে চাপ কমে যায়, আর তখন কয়লার গায়ে লেগে থাকা মিথেন গ্যাস মুক্ত হয়ে পাইপ দিয়ে ওপরে উঠে আসে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা খনি থেকে দৈনিক প্রায় ৫ লক্ষ কিউবিক মিটার কোলবেড মিথেন তোলা হচ্ছে।
এটা তো বিশাল ব্যাপার। এরপর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা মিথেন হাইড্রেট, যাকে ফায়ার আইস বলা হয়। ভাবো একবার, বরফ আবার আগুনে জ্বলে নাকি? কিন্তু মিথেন হাইড্রেটকে ঠিক এই কারণেই ফায়ার আইস বলা হয়। হ্যাঁ, ব্যাপারটা জাদুর মতো মনে হলেও এর রাসায়নিক সংকেত স্টুডেন্টদের মনে রাখতে হবে। CH4.5.7H2O অথবা 4CH4.23H2O। একদম। সমুদ্রের তলদেশে পাললিক শিলার নিচে জলের প্রচণ্ড চাপে এটা তৈরি হয়। জলের অণুগুলো জমাট বেঁধে একটা খাঁচার মতো তৈরি করে, আর তার ভেতর মিথেন আটকে পড়ে। একেই তো ক্ল্যাথরেট বলে, তাই না? আর এই ফায়ার আইসের শক্তির পরিমাণ শুনলে চমকে যেতে হয়। ঠিক বলেছ। এসটিপিতে মাত্র 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এটা শক্তির একটা বিপুল ভাণ্ডার। তাহলে আজকের পুরো আলোচনায় আমরা অনেকগুলো বিকল্প শক্তির কথা জানলাম। স্থিতিশীল উন্নয়নের জন্য সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ, বায়োগ্যাস থেকে শুরু করে ফায়ার আইস পর্যন্ত বিশাল সমাহার রয়েছে আমাদের কাছে। হ্যাঁ, এই সোর্সগুলো আমাদের নিশ্চিত করে যে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে গেলেও বিজ্ঞানের কাছে সমাধানের অনেকগুলো পথ খোলা আছে। একদম। তবে আজকে ডিপ ডাইভ শেষ করার আগে একটা চিন্তার বিষয় স্টুডেন্টদের জন্য রেখে যেতে চাই। হ্যাঁ, আজকের সোর্স থেকে আমরা জানলাম ফায়ার আইস থেকে প্রচুর মিথেন পাওয়া যায়। কিন্তু ভেবে দেখো তো, সমুদ্রের গভীর থেকে এই গ্যাস তোলার সময় যদি কোনোভাবে লিকেজ হয়ে যায়? বিপুল পরিমাণ মিথেন গ্যাস যদি বাতাসে মিশে যায়, মিথেন তো মারাত্মক একটা গ্রিনহাউস গ্যাস। একদম। তখন পৃথিবীর তাপমাত্রার উপর তার কীরকম মারাত্মক প্রভাব পড়তে পারে, এটা সবার ভাবনার জন্য রইল। হ্যাঁ, এই চিন্তামূলক প্রশ্নটা নিয়েই আজকে আমরা বিদায় নেব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।